বন্ধুগণ, ছন্দ নিয়ে আপনাদের সাথে আমি একটু খোলামেলা কিছু আলাপ করতে চাই আজকে। না, কাগজ কলম নয়, মাত্রা বিশ্লেষণ নয়, ছন্দের প্রকারভেদ নয়, আমি নিজস্ব অভিজ্ঞতা এবং কিছু ঐতিহাসিক বাস্তবতা ও কবিতার ছন্দময়তা এইসব নিয়ে একেবারেই কিছু কথা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে ছন্দ নিয়ে আমি একটা বই লিখেছি, যে বইটি ইউনিভার্সিটি কলেজে ব্যবহৃত হয়। আপনারা হয়তো অনেকে পড়েছেন কবিতার ছন্দ। এই ইউটিউব চ্যানেলেও আমি ছন্দ নিয়ে বেশ কয়েকটি অনলাইন ক্লাস করিয়েছি এবং 3 প্রকার ছন্দের ক্লাসটি দেখে একজন মন্তব্য করেছেন বা ওখানে মন্তব্য লিখেছেন যে কবিতা লিখতে ছন্দের কোনো প্রয়োজন নেই। আমি উত্তরে তাকে লিখলাম যে আপনি এমন একজন বড় কবিকে দেখান যিনি ভুল ছন্দে কবিতা লিখেছেন বা ছন্দ বাদ দিয়ে কবিতা লিখেছেন। অন্তত আমি বাংলা ভাষার যাদেরকে বড় কবি মনে করি, ধরুন মধুসূদন দত্ত থেকে শুরু করে মধুসূদন, তারপরে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুনীল দত্ত, বিষ্ণুদেব, এরপর আসেন শামসুর রহমান আল মাহমুদ, শক্তি, কোনো কোনো ক্ষেত্রে শহীদ কাদরী। এদের কবিতায় ছন্দের কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায় না। এদের ছন্দের একটি বিশাল হাত ছিল। কবিতা পড়লে মনে হয় যে এই কবিদের রক্তে ছন্দ প্রবাহিত। এমনকি আমার সময় আমি নিজে ছন্দ আমার রক্তে প্রবাহিত। কেউ যদি একটি কবিতা ভুল ছন্দে পড়ে আমি বলে দিতে পারবো দূর থেকে যে এটা এখানে ছন্দের ত্রুটি রয়েছে। আমার সময় অন্য বড় কবিরা যেমন বায়তুল্লাহ কাদেরী, রহমান হেন্দি, এদের ছন্দের কোনো ত্রুটি হয় না, এরা ছন্দ জানেন। অন্যদিকে অন্য ভাষার কথা, আমি তো সব ভাষার কথা জানি না, ছন্দের ব্যাপারে আমি ইংরেজি ছন্দটা জানি। ইংরেজি ভাষার বড় কবিরা ধরুন সিমাস হিনি, ডেরি পলকার্ট, দুজনই গত হয়েছেন। এরা কিন্তু ত্রুটিপূর্ণ ছন্দে কবিতা লিখেছেন বলে আমার মনে হয় না। সনেট লিখেছেন এরা, কবিতার বিভিন্ন শাখায় কাজ করেছেন, অন্তর্মিল নিয়ে কাজ করেছেন। তবে ইংরেজি ভাষায় কি আসলেই সিংহভাগ কবি এখন যারা লিখছেন তারা কি ছন্দ নিয়ে কাজ করেন, ছন্দ মনে রেখে লেখেন? কেউ কেউ বলে ইংরেজি ভাষা থেকে ছন্দটি বেশ আগেই উঠে গেছে। এবং আমি যে দীর্ঘ অনুবাদের কাজ করেছি বাংলা থেকে ইংরেজি, আমি কি তখন ছন্দ নিয়ে ভেবেছি অনুবাদের সময়? সব ক্ষেত্রে হয়তো নয়। আল মাহমুদের কি সনেট অনুবাদ করার সময় আমাকে ছন্দ নিয়ে ভাবতে হয়েছে। হুমায়ুন আজাদের একটি কবিতা যখন আমি ছন্দে করেছি, অন্তমিল লিখেছি, আইএমবিকে করেছি, কিছু কবিতা নিয়ে ভেবেছি। আবার অন্যদিকে ইংরেজি ভাষা থেকে যখন বাংলায় অনুবাদ করেছি তখন কি ছন্দ নিয়ে ভেবেছি? হ্যাঁ, তখন আমি ছন্দ নিয়ে ভেবেছি, কারণ বাংলা আমার ভাষা, এই ভাষায় আমি কবিতা লিখি। প্রত্যেকটি কবিতাই ছন্দ নিয়ে ভেবেছি এবং এমনকি বদলিয়ারের কবিতা 7 মাত্রার মন্দাক্রান্তা ছন্দে অনুবাদ করেছি। আবার ভিসুয়াস সিম্বরস্কার কবিতা আমার মনে পড়ে যে মাত্রাবৃত্ত ছন্দে অনুবাদ করেছি। আর অক্ষরবৃত্তের একটি দোলা তো সবসময় আমি অনুসরণ করে যাই। কিন্তু কথা হলো যে ছন্দের আসলেই কি প্রয়োজন রয়েছে, ছন্দ জানার কি দরকার, বা কবিতা ছন্দ আসতেই হবে, ছন্দ জানতেই হবে? আজকে একজন বন্ধু আমাকে ঢাকা থেকে সনেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং বলেছেন। আমি বেশ কিছুক্ষণ তার সাথে মেসেঞ্জারে কথা বললাম এবং তিনি বলছেন যে কবিতা ছন্দের অনেকগুলি বই আমার কাছে আছে, কিন্তু সনেট সম্পর্কে
খুব সুস্পষ্ট কোনো ধারণা আমি সেখান থেকে পাইনি। আমার ব্যক্তিগত মতামত তাই যে বাংলা ছন্দের যতগুলি বই আছে না কেন, আমি সব বই দেখেছি, সনেট সম্পর্কে খুব ভালো ধারণা কোনো বই দেননি। 14 লাইনের কথা বলেছেন, অন্তমিলের কথা বলেছেন, কিন্তু অন্তমিল কিভাবে আসবে, 14 লাইন কিভাবে সাজাতে হবে, এইসব পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলি করেননি। আমি তাকে বললাম, বিনয়ের সাথে বলছি, যে কবিতার ছন্দ বইয়ে আমি সনেটের এই কথা চিন্তা করে আলাদা একটা অধ্যায় রেখেছি, যেখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে একটি সনেট লিখতে কি লাগে, এমনকি অক্ষবিত ছন্দ ছাড়া বাংলায় সনেট লেখা যায় না বা সেটি স্পষ্ট হয় না, সে কথাটি আমি বলেছি। আমরা যদি একেবারে ইতিহাসগতভাবে চর্যাপদ থেকে ধরি, চর্যাপদের কবিরা কি ছন্দ জেনে কবিতা লিখতেন? অন্তমিল আছে, আমরা জানি, চর্যাপদ যারা একটু পড়েছেন অন্তমিল আছে, অন্তমিল তো ছন্দ নয়, কিন্তু আবার দেখা যায় একটা দোলার রাখার চেষ্টা করেছেন তারা, এবং বিশ্লেষণ করলে দেখা যায় যে এর আগে একটি ছন্দের প্রচলন ছিল যেটা প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দ বলা হয়। সেখানে স্বরের ওঠাপড়ার ব্যাপার ছিল, রস্য এবং দীর্ঘ স্বরের ব্যাপার ছিল। এবং একটি কথা বলি, হাওয়া কিন্তু যে ছন্দে লেখেন না কেন 2 মাত্রা, এই যে ওটা আলাদা করে কোনো মাত্রা দিচ্ছে না, এই যে মাত্রার রস্যকরণ, এটা কিন্তু চর্যাপদ থেকে চলে আসছে আমাদের ভাষায়। হাওয়ায় হাওয়ায়, আপনি যদি মাত্রাবৃত্ত ছন্দ লেখেন, হাওয়ায় হাওয়ায় 3 মাত্রা, 3 3 6 মাত্রা দিতে হবে। যাওয়া, খাওয়া, নাওয়া, এই যে ও এর রস্যতা, এটা কিন্তু ওখান থেকে চলে আসছে। এখন চর্যাপদ যদি আর একটু বিশ্লেষণ করি, আমি আমার এই কবিতা ছন্দের 2য় সংস্করণে আমি দেখিয়েছি যে এটি অনেকটাই আমাদের সবচেয়ে কঠিন ছন্দ অক্ষরবৃত্তের কাছাকাছি যায়। প্রাচীন মাত্রাবৃত্তের এই যে রস্য দীর্ঘ ব্যাপার রয়েছে, আবার অক্ষরবৃত্তের কাছাকাছি যায়। এগুলো কি জেনে শুনে ওই সময় কবিরা লিখেছেন, বা ছন্দের স্পষ্ট ধারণা তখন ছিল কিনা আমার জানা নেই। তো যতই পরবর্তীতে আসি, মধ্যযুগে আসি, তখন দেখা যায় পয়ার কিন্তু অক্ষরবৃত্ত, 8-6 পর্ববিন্যাস বা 6-8 পর্ববিন্যাস, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। 1 লাইন শেষ দাঁড়ি, 2 লাইন শেষ 2 দাঁড়ি, এই ব্যাপারগুলি চলে আসছিল। মধুসূদন দত্ত এটাকে ভেঙে বেরিয়ে উনি যে কাজটি করলেন, যে দাঁড়ি আর থাকবে না, 1 লাইন শেষে 2 লাইন শেষে দাঁড়ি, যেখানে পড়ার সেখানেই পড়বে। তার মানে উনি প্রবাহমান করে দিলেন ছন্দটিকে। কি হলো, দাঁড়ালোটা কি? আমাদের কবিতার দিগন্ত উন্মোচিত হয়ে গেল, অন্যভাবে কবিতা লেখা শুরু হয়ে গেল। তিনি ওটাকে বলেন অমৃতাক্ষর ছন্দ, মানে লাইন শেষে যে মিল থাকতে হবে এমন কোনো কথা নেই। তো ছন্দের একটি স্পষ্ট ইতিহাস আমাদের রয়েছে, এবং মধুসূদন দত্তের সময় সর্বপ্রকার ছন্দ, 3টা ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, যে 3টার কথা বলি, এই 3টাই স্পষ্ট হয়ে গেছে। এবং আপনারা যদি বাংলা ছন্দের ধারাবাহিক ইতিহাস নামে একটি অধ্যায় আছে আমার ওই বইয়ে, যদি দেখেন, আমি ওখানে বলেছি যে আমাদের মাত্রাবৃত্ত ছন্দটি অক্ষরবৃত্তের পেটের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। খুব মজার ব্যাপার। দেখুন, 14 মাত্রা 8-6 এখানে যদি ভেঙে 6-6-2 করি, তাহলে মাত্রাবৃত্তের 6 মাত্রা হয়ে যেতে পারে। এবং সেই ঘটনাটি ঘটেছে যখন পয়ারের লাইনে কোনো যুক্তাক্ষর ব্যবহৃত হয়, তখনই 6-6-2 এর এই চালটা চলে আসছে, এবং সেখান থেকে মাত্রাবৃত্তের ছন্দের উৎপত্তি। আমি বলেছিলাম যে আমি অন্যান্য ভাষার ব্যাপারটি আমি এতটা জানি না, তো বলা হয়ে থাকে ইটালিয়ান ভাষায় নাকি খুব শ্রুতি মধুরতা রয়েছে, সিসিলিয়ান ভাষায় মিল দেওয়ার প্রবণতা বেশি, এবং
মিলনযোগ্য, মিল প্রদান করার মতো শব্দের সংখ্যাও বেশি আমাদের ভাষায় রয়েছে। সাত মাত্রার কথা একটু আগে তুলেছিলাম। সাত মাত্রার যখন কথা বলি তখন মন্দাক্রান্ত নামে একটা কথা আসে, যেটি সংস্কৃত থেকে উঠে এসছে। তাহলে দাঁড়ালো কি, ছন্দের প্রয়োজনীয়তা আছে না নেই? আমি খুব ভালো ছন্দ জানি, কিন্তু আমি যা লিখছি কবিতা হয়ে উঠছে না। আমি সনেট লিখতে জানি, যা লিখছি কবিতা হয়ে উঠছে না। তাতে কোনো লাভ নেই। এডিথ সিডওয়াল, এই টি.এস. এলিয়ট, এজরা পাউন্ডের সময় একজন ব্রিটিশ কবি বলেছিলেন যে কবিতার কলকব্জা না জেনে কেউ এ কাজ করতে আসলে সেটি পণ্ডশ্রমে পরিণত হবে। তবে এডিথ সিডওয়াল কি খুব বড় কবি হিসেবে বেঁচে আছেন? অবশ্যই নয়। আমাদের শিবনারায়ণ রায় অসামান্য ছন্দ জানতেন। উনি মেঘদূত অনুবাদ করেছেন সাত মাত্রার মন্দাক্রান্তা। এরকম অসাধারণ কাজ খুব কম হয়েছে আমাদের ভাষায়। তিনি কি বড় কবি আমাদের ভাষায়? কবি, প্রবন্ধকার, বড় ধরনের প্রবন্ধকার, তারপরে কবি এবং অসামান্য বুদ্ধিজীবী, এতে তো কোনো সন্দেহ নেই। ছন্দ জানলেই বড় কবি হয়ে যাওয়া যায় না, সেটা নয়। একটি কবিতাকে কবিতা করে তুলতে হবে। ছন্দের প্রয়োজনীয়তার উপর আমি গুরুত্ব দিচ্ছি, কিন্তু সেটি একটি মাত্র অংশ কবিতা। একটি কবিতাকে প্রথমত কবিতা হয়ে উঠতে হবে এবং আলাদা হয়ে উঠতে হবে। আমি রবীন্দ্রনাথ যেভাবে কবিতা লিখেছেন সেভাবে কবিতা লিখলে তো আমার চলবে না। নজরুল যেভাবে লিখেছেন, এমনকি শামসুর রহমান যেভাবে লিখেছেন, আল মাহমুদ যেভাবে লিখেছেন, আমি সেখান থেকে বেরিয়ে এসে অন্যরকম কবিতা না লিখতে পারি, তাহলে আমি কেন দাঁড়িয়ে থাকবো? ফলত ছন্দটি জানার প্রতি আমি খুব গুরুত্ব দিচ্ছি। জানুন, আপনি যে অধ্যায়টিতে কাজ করছেন, যে বিষয়টি নিয়ে কাজ করছেন, তার একেবারে মৌলিক কিছু ধারণা তো থাকা দরকার। জেনে তারপরে আপনি দেখুন যে এটি নিয়ে আপনি কাজ করবেন, আপনি একেবারেই মুক্ত ছন্দে লিখবেন। মুক্ত ছন্দও কিন্তু অক্ষরবৃত্তের একটা রূপ। আমরা অনেক সময় বলি যে জোরে জোর বেজোড়ে বেজোড় মিলিয়ে গেলেই হয়ে যায়। আপনি তাও মিলাবেন না, ঠিক আছে, কিন্তু আপনার ওখানে চিত্রকল্প থাকতে হবে। ধরুন আপনি চিত্রকল্প রাখলেন না, আপনার উপমা থাকতে হবে। ধরুন আপনি উপমা নিয়ে চিন্তা করছেন না, কিন্তু আপনি যা বলছেন, যা লিখছেন, আমাদের আবহমান কবিতার মানদণ্ডে বাংলা ভাষা তো একটি খুব গুরুত্বপূর্ণ ভাষা। সেটি কে মানুক বা না মানুক সেটা আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু এর একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে, এর একটি বিশাল সাহিত্যিক পটভূমি রয়েছে। এটাকে আগে জানতে হবে এবং তারপরে নিজেকে আলাদা করে নিন। আপনি ছন্দে লিখবেন না না লিখবেন, ছন্দ ঠিক রাখবেন না না রাখবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিন্তু জানার বিকল্প নেই। ছোট্ট একটা উদাহরণ দেই, আমি ম্যাথ পড়াই। আমি যদি ম্যাথের একেবারে বেসিক জিনিসগুলি না জানি, তাহলে তো আমি ম্যাথ পড়াতে পারবো না। আমি যদি ফাংশন কি সেটা না জানি, ফাংশনের প্রকারভেদগুলি না জানি, তাহলে আমি ম্যাথ পড়াতে পারবো না, আমার চাকরি থাকবে না। এটি একেবারে স্বাভাবিক, বা আমি চাকরি পাবো না। তো আপনি যখন কম্পিট করছেন, বাংলা ভাষায় লিখছেন, তার মানে বাংলা ভাষার বড় কবিদের সাথে আপনি কম্পিট করছেন। তারা সবাই, আমি যে উদাহরণগুলি দিলাম, তারা সবাই কিন্তু ছন্দ মেনে লিখেছেন। ওই শহীদ কাদরির কথা বলেছি, শহীদ কাদরি খুব বেশি ছন্দে কাজ করেন, উনি অক্ষরভিত্তিক কাজ করেছেন প্রচুর, মানে যত কবিতা 100 কতগুলি কবিতা, খুব বেশি কবিতাও লেখেননি। অন্য ছন্দে এত বেশি স্বরবৃত্ত ছন্দ তো আমি দেখি না ওনার কবিতায়, মাত্রাবৃত্তে একটা দুটো কাজ আছে। কিন্তু অন্য অন্য যেসব কবিদের কথা বললাম, এতে তো স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত অজস্র কাজ রয়েছে।
আপনি কিন্তু তাদের সাথে কম্পিট করছেন, এবং আপনি যদি আরেকটু এগিয়ে যান, আরেকটু সামনে যান, আপনি কিন্তু প্রতিযোগিতা করছেন সারা পৃথিবীর বড় বড় কবিদের সাথে। আপনাকে নতুন করে লিখতে হচ্ছে ও নতুন ভাবে লিখতে হচ্ছে। হয়তো যে বিষয়ের হয়তো নতুনত্ব আমরা আনতে পারবো না, কিন্তু লেখার ধরনটি আলাদা করাই যাবে, সেটি পঠন পাঠনের কোনো বিকল্প নেই। ফলত আমি সবসময় বলবো, আপনি যতই তর্ক করুন না কেন, বেসিকটা জানা থাকলে তো ক্ষতি নেই। জেনে আপনি সর্বত্র লিখবেন বা না লিখবেন, আমি বলছি শহীদকার দিকে আমি বড় কবি হিসেবে মানি, কিন্তু উনি সব ছন্দে এত কাজ করেননি, ওনার কবিতার সংখ্যাই অল্প। অন্যদিকে আল মাহমুদ শামসুর রহমানের কবিতার সংখ্যা প্রচুর, শামসুর রহমান তো অজস্র লিখেছে, এরাও বড় কবি। কিন্তু শহীদকার দিকেও বড় কবি বলছি অল্প কবিতা লেখার পরেও, কারণ তিনি আলাদাভাবে লিখেছেন, তার কবিতা একটি গাম্ভীর্য ছিল না। আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, থিসিস স্টেটমেন্ট, যে শামসুর রহমান প্রাচুর্যের কবি, আল মাহমুদ ঐতিহ্যের কবি, শহীদ কান্তি গাম্ভীর্যের, আর শক্তি চট্টোপাধ্যায় উত্থান পতনের। এটি তাদের নির্মাণ করতে হয়েছে পঠন পাঠনের মাধ্যমে, জানার বিকল্প নেই। ফলত করজোড়ে বলছি, আপনি ছন্দে লিখবেন কি লিখবেন না, এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, কিন্তু ছন্দ জানার বিকল্প নাই, না জেনে কিছু করা যায় না। আমি হয়তো যা বলতে চেয়েছি স্পষ্ট হয়েছে। স্পষ্ট না হয়ে থাকলে আমাকে প্রশ্ন করুন, মন্তব্য লিখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আমরা হাত ধরাধরি করে আরেকটু এগিয়ে যাই। ধন্যবাদ।